জগন্নাথ ও বিশ্বজিতের অনন্ত উপাখ্যান। পর্ব ১। রূপনগরের দুই বাউন্ডুলে। বাংলার এক প্রান্তে ছোট এক গ্রাম, নাম তার রূপনগর। সেখানে গাছপালা আর দিগন্তজোড়া মাঠের মাঝে দুই বন্ধুর বাস, জগন্নাথ আর বিশ্বজিৎ। জগন্নাথ একটু শান্তশিষ্ট, সবকিছুর গভীরে গিয়ে ভাবতে ভালোবাসে, আর বিশ্বজিৎ হল ঝড়ের মতো চঞ্চল, যে কোনো বিপদকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়াই তার স্বভাব। একদিন দুজনে মিলে গ্রামের পুরনো এক পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। গ্রামবাসী বলে, ওই বাড়িতে নাকি এক অদ্ভুত আয়না আছে, যাতে তাকালে মানুষের অতীত আর ভবিষ্যৎ মিলেমিশে একাকার হয়ে যায়। বিশ্বজিৎ মুচকি হেসে বলল, জগন্নাথ, আজ ওই আয়নাটা আমাদের খুঁজতেই হবে। ভয় পাচ্ছিস না তো? জগন্নাথ চশমাটা ঠিক করে নিয়ে বলল, ভয় নয় রে, আমি ভাবছি যদি সত্যিই আয়নাটা আমাদের অন্য কোথাও নিয়ে যায়, ফিরব কি করে? কিন্তু বিশ্বজিৎ ততক্ষণে গেটের মোর্চে ধরা তালাটা একটা পাথর দিয়ে ভাঙার চেষ্টা শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল, আর একটা ভারী পাথরের দরজা খোলার শব্দ হল। পর্ব ২। সুড়ঙ্গের রহস্য ও সেই অদ্ভুত আয়না। পা বাড়া। বিশ্বজিতের গলার স্বরে কোনো দ্বিধা নেই। জগন্নাথ নিজের পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সুড়ঙ্গের অন্ধকারে আলো ফেলল। দেয়ালগুলোতে খোদাই করা আছে অদ্ভুত সব সংকেত, যা কোনো পরিচিত ভাষায় নয়। তারা ভেতরে পা রাখতেই পেছনে থেকে সেই ভারী পাথরের দরজাটা খটাং শব্দে বন্ধ হয়ে গেল। পুরো সুড়ঙ্গটা হঠাৎ নীলচে আলোয় ভরে উঠল। সেই আলোর উৎস সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে রাখা বিশাল এক ফ্রেমের আয়না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আয়নাটাতে নিজেদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। তার বদলে সেখানে দেখা যাচ্ছে এক বিশাল সমুদ্রের পাড়, যেখানে আকাশটা বেগুনি রঙের। বিশ্বজিৎ হঠকারিতা করে আয়নার কাছে হাত রাখল। সাথে সাথে তার হাতটা কাচের ভেতর ঢুকে গেল, যেন ওটা কোনো কঠিন বস্তু নয়, বরং স্থির হয়ে থাকা জল। জগন্নাথ চিৎকার করে বাধা দেওয়ার আগেই এক তীব্র চৌম্বকীয় টান তাদের দুজনকে আয়নার ভেতরে টেনে নিল। মুহূর্তের মধ্যে চারপাশ বদলে গেল। তারা আর জমিদার বাড়িতে নেই। পায়ের নিচে এখন তপ্ত বালু, আর মাথার ওপর সেই অদ্ভুত বেগুনি আকাশ। দূরে দেখা যাচ্ছে এক বিশাল জাহাজ, যা বালির ওপর দাঁড়িয়ে আছে, অথচ তার পালগুলো উড়ছে বাতাসের বিপরীতে। জগন্নাথ ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে দেখল, কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। বিশ্বজিৎ বলল, জগন্নাথ, আমরা বোধহয় আর আমাদের পৃথিবীতে নেই। পর্ব ৩। বালুচরের ভুতুড়ে জাহাজ। বালির ওপর দাঁড়িয়ে থাকা জাহাজটার কাছে পৌঁছাতেই তারা দেখল, জাহাজটা কাঠের তৈরি নয়, বরং কোনো এক অজানা চকচকে ধাতু দিয়ে তৈরি। জাহাজের গায়ে বড় বড় অক্ষরে লেখা কালান্তর। বিশ্বজিতের স্বভাবজাত কৌতূহল তাকে জাহাজের ঝুলন্ত দড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বাধ্য করল। জগন্নাথ পেছনে থেকে সাবধান করল, বিশ্বজিৎ, হুট করে ভেতরে যাওয়া ঠিক হবে না। এখানে পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই খাটছে না। কিন্তু বিশ্বজিৎ ততক্ষণে জাহাজের ডেকে পৌঁছে গেছে। অগত্যা জগন্নাথও ওপরে উঠল। ডেকে পা রাখতেই তারা দেখল, পুরো জাহাজটা জনমানবহীন, কিন্তু সব কিছুই সাজানো গোছানো। মাঝখানের একটা বড় টেবিলের ওপর একটা মানচিত্র রাখা আছে, যাতে কোনো দেশ বা মহাদেশের ছবি নেই, আছে শুধু নক্ষত্রপুঞ্জের অবস্থান। হঠাৎ জাহাজের পালগুলো সশব্দে ফুলে উঠল। কোনো ইঞ্জিন বা মাঝির সাহায্য ছাড়াই জাহাজটা বালির ওপর দিয়ে তোড়তাড় করে চলতে শুরু করল। অবাক করার বিষয় হল, জাহাজটা সমুদ্রের দিকে নয়, বরং পাহাড়ের খাঁজে থাকা এক বিশাল মেঘের গহ্বরের দিকে এগোচ্ছে। ঠিক সেই সময় জাহাজের ভেতর থেকে একটা যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল, যাত্রী শনাক্ত করা হয়েছে। গন্তব্য শূন্যপুর। যাত্রাকাল অনন্তকাল। জগন্নাথ কম্পিত কণ্ঠে বলল, বিশ্বজিৎ, আমরা কোনো সাধারণ জাহাজে নেই, এটা একটা টাইম মেশিন। জাহাজটা মেঘের গহ্বরে প্রবেশ করতেই চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, আর তারা অনুভব করল তাদের শরীরগুলো ধীরে ধীরে হালকা হয়ে শূন্যে ভাসতে শুরু করেছে। পর্ব ৪। শূন্যপুরের অদ্ভুত অভ্যর্থনা। জাহাজটা এসে থামল এক বিশাল চাতালে। জগন্নাথ দেখল এখানকার মানুষগুলো দেখতে অনেকটা মানুষের মতোই, কিন্তু তাদের শরীর স্বচ্ছ, যেন তারা কাঁচ দিয়ে তৈরি। তাদের মাথার ওপর ছোট ছোট আলোর বৃত্ত ভাসছে। বিশ্বজিৎ জাহাজ থেকে লাফ দিয়ে নামতেই এক অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তি এগিয়ে এলেন। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা। তিনি শান্ত গলায় বললেন, স্বাগত জগন্নাথ দাস ও বিশ্বজিৎ দাস।
আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। জগন্নাথ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আমাদের নাম জানলেন কি করে? আর এই শূন্যপুর জায়গাটা আসলে কোথায়? সেই ব্যক্তি মৃদু হেসে বললেন, আমি এই শহরের রক্ষক, নাম আমার সময়। এখানে সময় স্থির, তাই তোমাদের অতীত আর ভবিষ্যৎ আমাদের কাছে বর্তমান। তোমরা এখানে এসেছ এক বিশেষ উদ্দেশ্যে। তোমাদের বন্ধুত্বের শক্তি পরীক্ষা করার সময় এসেছে। বিশ্বজিৎ উত্তেজিত হয়ে বলল, পরীক্ষা? কিসের পরীক্ষা? রক্ষক হাত দিয়ে দূরের একটি কালো পাহাড়ের দিকে ইশারা করলেন। সেই পাহাড়ের চূড়ায় একটা নীল রঙের পাথর জ্বলজ্বল করছে। তিনি বললেন, ওটা হল স্মৃতিমণি। আমাদের শহরের প্রাণশক্তি ফুরিয়ে আসছে। একমাত্র খাঁটি বন্ধুত্বের অধিকারী কেউ যদি ওই মণিটা স্পর্শ করে, তবেই এই শহর রক্ষা পাবে। কিন্তু মনে রেখো, ওই পাহাড়ে যাওয়ার পথে তোমাদের এমন সব মায়ার মুখোমুখি হতে হবে, যা তোমাদের বন্ধুত্বকে ছিন্নভিন্ন করে দিতে চাইবে। জগন্নাথ আর বিশ্বজিৎ একে অপরের দিকে তাকাল। জগন্নাথের চোখে সতর্ক, আর বিশ্বজিতের চোখে চ্যালেঞ্জ জেতার নেশা। তারা পাহাড়ের দিকে হাঁটা শুরু করতেই মাটি থেকে অদ্ভুত এক কুয়াশা উঠে তাদের দুজনকে আলাদা করে দিতে চাইল। পর্ব ৫, বিভ্রমের গোলকধাঁধা। বিশ্বজিৎ চিৎকার করে ডাকল, জগন্নাথ, কোথায় তুই? কিন্তু কোনো উত্তর এলো না। কুয়াশা যখন একটু হালকা হল, বিশ্বজিৎ দেখল সে আর পাহাড়ের রাস্তায় নেই। সে দাঁড়িয়ে আছে তাদের নিজের গ্রাম রূপনগরের সেই পুরনো খেলার মাঠে। তার সামনে থরে থরে সাজানো সোনার মোহর আর হিরে জহরত। এক মায়াবী কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে বলল, বিশ্বজিৎ, ওই নীল পাথরের দরকার নেই। তুই এই সম্পদ নিয়ে গ্রামে ফিরে যা, তুই হবি সবচেয়ে বড় রাজা। জগন্নাথকে ভুলে যা, ও তোর বন্ধুত্বের যজ্ঞ নয়। অন্যদিকে, জগন্নাথ নিজেকে আবিষ্কার করল এক বিশাল লাইব্রেরি, যেখানে পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান লেখা আছে। তার সামনে একটা বই খোলা, যেখানে লেখা অমরত্বের সূত্র। কণ্ঠস্বরটি তাকে প্রলুব্ধ করল, জগন্নাথ, জ্ঞানী শ্রেষ্ঠ। বন্ধুত্বের পেছনে সময় নষ্ট করে কি হবে? এই সূত্রটা পড়লেই তুই অমর হয়ে যাবি। জগন্নাথের হাত কাঁপছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার একটা কথা। যখন সে পুকুরে ডুবে যাচ্ছিল, বিশ্বজিৎ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে টেনে তুলেছিল। সে বইটা সজোরে বন্ধ করে চেঁচিয়ে বলল, যেখানে আমার বন্ধু নেই, সেখানে অমরত্ব দিয়ে আমি কি করব? একই সময়ে বিশ্বজিৎ লাথি মেরে সোনার মোহরগুলো সরিয়ে দিল। সে বুঝল এগুলো সব মায়া। সে চিৎকার করে বলল, জগন্নাথ, তুই যেখানেই থাকিস, আমি আসছি। তাদের এই অটুট বিশ্বাসের জোরে মুহূর্তেই সেই কুয়াশা আর বিভ্রমের শহর তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তারা দেখল তারা আবার সেই পাহাড়ের ঢালু রাস্তায় দাঁড়িয়ে আছে, একে অপরের হাত ধরে। ঠিক তখনই পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল পাথরে দানব নেমে আসতে শুরু করল, যার শরীরটা তৈরি হয়েছে শুধু ধারালো পাথর দিয়ে। পর্ব ৬, পাহাড়ের দানব ও সাহসের পরীক্ষা। বিশ্বজিৎ চটজলদি জগন্নাথকে সরিয়ে নিয়ে একটা বড় পাথরের আড়ালে লুকাল। জগন্নাথ হাঁপাচ্ছিল, কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি কাজ করা বন্ধ করেনি। সে লক্ষ্য করল, দানবটা যখনই পা ফেলছে, তখন তার হাঁটুর কাছে একটা নীল রঙের স্ফটিক ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে, ঠিক যেমনটা পাহাড়ের চূড়ায় জ্বলছিল। জগন্নাথ ফিসফিস করে বলল, বিশ্বজিৎ, ওই দানবটার প্রাণ ওই মণিটার সাথে যুক্ত। ওকে মারতে হবে না, শুধু ওর হাঁটুর ওই নীল জায়গাটা স্পর্শ করতে হবে। বিশ্বজিৎ হেসে বলল, তুই শুধু আমাকে কভার দে, কাজটা আমি করছি। বিশ্বজিৎ পাথরের আড়াল থেকে বেরিয়ে দানবটার দৃষ্টি আকর্ষণ করার জন্য চিৎকার শুরু করল। দানবটা গর্জন করে বিশ্বজিতের দিকে ঘুরে দাঁড়াল। ঠিক সেই সুযোগে জগন্নাথ নিচ দিয়ে গড়িয়ে দানবটার পায়ের খুব কাছে চলে গেল। দানবটা যখন বিশ্বজিতকে ধরার জন্য নিচু হল, বিশ্বজিৎ এক লাফে দানবটার ঘাড়ের ওপর চড়ে বসল। দানবটা নিজেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছিল, ঠিক সেই সময় জগন্নাথ তার হাতের কাছে থাকা একটা ধারালো পাথরের টুকরো দিয়ে দানবটার হাঁটুর সেই নীল স্ফটিকটাতে জোরে আঘাত করল। সাথে সাথে এক তীব্র নীল আলো পুরো পাহাড়কে ঢেকে দিল। দানবটা পাথরের মতো শক্ত না হয়ে বালির মতো ঝুরঝুর করে ভেঙে পড়তে লাগল। কিন্তু পাহাড়ের চূড়া থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কেউ অট্টহাসি হাসছে। ধুলো সরতেই তারা দেখল, পাহাড়ের চূড়ায় সেই নীল মণিটা এখন আর নীল নেই, ওটা রক্তবর্ণ ধারণ করেছে। আর মণির ভেতর থেকে বের হয়ে আসছে এক ছায়ামূর্তি, যার অবয়ব হুবহু জগন্নাথের মতো। ছায়ামূর্তিটি বিশ্বজিতের দিকে তাকিয়ে বলল, আসল জগন্নাথকে যদি বাঁচাতে চাও,
তবে তোমাকে এই নীল মণিটা ধ্বংস করতে হবে। কিন্তু মনে রেখো, মণি ধ্বংস হলে জগন্নাথের সমস্ত স্মৃতিও মুছে যাবে। ও তোমাকে আর চিনতে পারবে না। পর্ব ৭, স্মৃতির বিসর্জন নাকি প্রাণের রক্ষা? ছায়ামূর্তিটি অট্টহাসি হেসে বলল, কি হল বিশ্বজিৎ? দ্বিধায় পড়ে গেলে? এই মণি ধ্বংস না করলে শূন্যপুর ধ্বংস হবে, সাথে তোমরাও। আর ধ্বংস করলে জগন্নাথ বাঁচবে ঠিকই, কিন্তু ওর মগজে তোমার জন্য এক বিন্দু ভালোবাসাও অবশিষ্ট থাকবে না। ও তোমাকে চিনবে না, তোমার সাথে কাটানো হাজারো বিকেল ওর কাছে স্রেফ শূন্যতা হয়ে যাবে। তুমি কি পারবে একজন অপরিচিত জগন্নাথকে নিয়ে বাঁচতে? বিশ্বজিতের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জগন্নাথের দিকে তাকিয়ে দেখল। জগন্নাথ মৃদু হেসে মাথা নাড়ল। সে ইশারায় বলল, বন্ধুত্ব মানে শুধু স্মৃতি ধরে রাখা নয়, বন্ধুকে বাঁচিয়ে রাখা। বিশ্বজিৎ দাঁতে দাঁত চেপে মণিটার দিকে এগিয়ে গেল। সে জানত, এই স্মৃতিগুলোই তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু জগন্নাথের প্রাণের চেয়ে বড় কোনো স্মৃতি হতে পারে না। সে তার হাতের গোদাটা উঁচিয়ে ধরল। আমি হার মানতে রাজি, কিন্তু আমার বন্ধুকে মরতে দেব না, এই বলে বিশ্বজিৎ সজোরে মণিটার ওপর আঘাত করল। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। রক্তবর্ণ আলো নিমেষেই শুভ্র সাদা আলোয় পরিণত হল। সেই ছায়ামূর্তিটি বাষ্পের মতো মিলিয়ে গেল। পাহাড়টা থরথর করে কাঁপতে কাঁপতে শান্ত হয়ে এল। ধোঁয়া যখন সরল, বিশ্বজিৎ দেখল জগন্নাথ উঠে দাঁড়িয়েছে। সে দৌড়ে গিয়ে জগন্নাথের কাঁধে হাত রাখল। জগন্নাথ, তুই ঠিক আছিস তো? জগন্নাথ বিশ্বজিতের দিকে তাকাল। তার চোখে কোনো চেনা চাউনি নেই। সে ভ্রু কুঁচকে খুব শান্ত গলায় প্রশ্ন করল, আপনি কে? আর আমি এখানে কি করছি? আমরা কি আগে কখনো কোথাও দেখা করেছি? বিশ্বজিতের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে জোর করে হাসল। ঠিক তখনই আকাশ থেকে সেই সময় নামক রক্ষকের কণ্ঠস্বর শোনা গেল, পরীক্ষার প্রথম ধাপ শেষ হল। কিন্তু গল্প এখনও অনেক বাকি। পর্ব ৮, স্মৃতির খণ্ডাংশ ও মহাকাশীয় রণতরী। বিশ্বজিৎ জগন্নাথের হাত ধরে বলল, আমি তোর সবচেয়ে পুরনো আপদ। চিনতে পারছিস না তো কি হয়েছে? এই দেখ, তোর পকেটে সেই জমিদার বাড়ির চাবিটা এখনও আছে। জগন্নাথ অবাক হয়ে নিজের পকেট থেকে মরচে ধরা চাবিটা বের করল। তার চোখে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল, যেন কোনো একটা স্মৃতির ঝলক সে দেখতে পেল, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। সে অস্ফুটে বলল, চাবিটা চেনা লাগছে, কিন্তু তোমাকে ঠিক। ঠিক সেই সময় মাথার ওপরের আকাশটা হঠাৎ ছিঁড়ে গেল। শূন্যপুরের সেই কাচের স্বচ্ছ দালানগুলোর ওপর দিয়ে কয়েকটা দানবীয় কালো রণতরী উড়ে আসতে লাগল। ওগুলো শূন্যপুরের রক্ষকদের নয়, রণতরীগুলো থেকে আগুনের গোলা বর্ষিত হতে শুরু করল। সেই সময় নামক রক্ষক আবার আবির্ভূত হলেন। তার অবয়ব এবার কিছুটা ঝাপসা। তিনি চিৎকার করে বললেন, পালাও! অন্ধকার সম্রাট, খবর পেয়ে গেছে যে স্মৃতিমণি ভেঙে গেছে। সে এখন এই শহরের নিয়ন্ত্রণ নিতে আসছে। ওই মণির ভাঙা টুকরোগুলো যদি সে পেয়ে যায়, তবে সে মহাবিশ্বের প্রতিটি মানুষের স্মৃতি নিজের কব্জায় নিয়ে নেবে। বিশ্বজিৎ দেখল, মাটির ওপর মণিটার একটা ছোট উজ্জ্বল নীল টুকরো পড়ে আছে। সে ওটা কুড়িয়ে নিয়ে জগন্নাথের হাতে দিল। স্পর্শ করার সাথে সাথে জগন্নাথের শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি বের হতে লাগল। জগন্নাথের কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল। সে অনেকটা যান্ত্রিক কিন্তু গম্ভীর স্বরে বলল, পূর্ব দিকের তোরণ দিয়ে বেরোতে হবে। ওখানে একটা নক্ষত্রযান আছে যা আমাদের বিস্মৃতি দ্বীপে নিয়ে যাবে। ওখানে গেলেই স্মৃতি ফিরে পাওয়ার একমাত্র উপায় মিলবে। বিশ্বজিৎ অবাক হয়ে দেখল, স্মৃতি হারিয়েও জগন্নাথের অবচেতন মন এখনও পথ দেখাচ্ছে। তারা রণতরীর গোলাবর্ষণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু পেছনে থেকে একটা ধাতব জাল এসে জগন্নাথকে পেঁচিয়ে ধরল। পর্ব ৯, বিস্মৃতি দ্বীপের পথে যাত্রা। বিশ্বজিৎ তার কোমরে থাকা ছোট ছুরিটা বের করে জালের ওপর আঘাত করল, কিন্তু ওটা সাধারণ কোনো জাল নয়, ওটা বিদ্যুৎ পরিবাহী। বিশ্বজিতের সারা শরীরে এক তীব্র ঝটকা লাগল। সে ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। জগন্নাথ তখনও ঘোরের মধ্যে। তার হাতে থাকা নীলমণির টুকরোটা দাউদাউ করে জ্বলছে। সেই যান্ত্রিক সৈন্যরা জগন্নাথের দিকে এগোতেই জগন্নাথের অবচেতন মন কাজ করে উঠল। সে বিড়বিড় করে কিছু একটা প্রাচীন মন্ত্রের মতো বলতে শুরু করল। হঠাৎ তার হাতের মণির টুকরো থেকে এক বিশাল নীল আলোকবর্তিকা নির্গত হল, যা মুহূর্তের জন্য যান্ত্রিক সৈন্যগুলোর সার্কিট জ্যাম করে দিল। পালা বিশ্বজিৎ! এই সুযোগ! জগন্নাথের গলায় পুরনো সেই প্রাণের টান ফিরে এল,
যদিও তার চোখে এখনও চেনা চাউনিটা ফেরেনি। বিশ্বজিৎ কোনোমতে নিজেকে সামলে নিয়ে জগন্নাথকে ধরে টেনে তুলল। তারা দৌড়ে সেই নক্ষত্র যানের দিকে গেল। ওটা দেখতে অনেকটা একটা বড় কাচের ফানুসের মতো। তারা ভেতরে ঢুকতেই যানটি স্বয়ংক্রিয়ভাবে মাটি ছেড়ে শূন্যে উঠে গেল। পেছনে থেকে অন্ধকার সম্রাটের রণতরীগুলো ধাওয়া করতে শুরু করল। লেজার রশ্মিগুলো তাদের যানের চারপাশ দিয়ে শাসা করে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যানের ড্যাশবোর্ডে একটা মানচিত্র ভেসে উঠল। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট দ্বীপ, যা মেঘের সমুদ্রে ভাসছে। ওটাই বিস্মৃতি দ্বীপ। কিন্তু একটা সমস্যা দেখা দিল। যানের জ্বালানি দ্রুত শেষ হয়ে আসছে। জগন্নাথ মণির টুকরোটার দিকে তাকিয়ে বলল, এই মণিটা শুধু আমার স্মৃতি নয়, ওটা এই যানের জ্বালানিও। কিন্তু যদি আমি এটা জানে ব্যবহার করি, তবে আমার স্মৃতি ফিরে পাওয়ার শেষ আশাটুকুও চিরতরে মুছে যাবে। বিশ্বজিতের সামনে এক ভয়াবহ সংকট। একদিকে তারা মাঝ আকাশ থেকে পড়ে মারা যেতে পারে, আর অন্যদিকে জগন্নাথের স্মৃতি ফিরে পাওয়ার একমাত্র চাবিকাঠি বিসর্জন দিতে হবে। বিশ্বজিৎ জগন্নাথের চোখের দিকে তাকাল। জগন্নাথ শান্তভাবে বলল, বন্ধু, বেঁচে থাকলে তবেই তো নতুন স্মৃতি হবে। মণিটা জানে লাগিয়ে দাও। পর্ব 10, আগুনের সাগর ও আত্মত্যাগ। ক্ষমা করিস বন্ধু, বিড়বিড় করে বলে বিশ্বজিৎ মণির টুকরোটা যানের জ্বালানি প্রকোষ্ঠে ঢুকিয়ে দিল। সাথে সাথে পুরো যানটা এক তীব্র নীল আভায় গর্জে উঠল। গতির চোটে বিশ্বজিৎ আর জগন্নাথ সিটের সাথে সেটে গেল। যানটি একটি ধূমকেতুর মতো গতি নিয়ে অন্ধকার সম্রাটের জাল ছিঁড়ে বেরিয়ে গেল। কিন্তু মণিটা পুড়ে নিঃশেষ হওয়ার সময় জগন্নাথের মুখ দিয়ে একটা আর্তচিৎকার বের হল। সে তার মাথা দুহাতে চেপে ধরল। তার চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য সাদা হয়ে গিয়ে আবার স্বাভাবিক হল। সে এখন পুরোপুরি শান্ত। তার চোখে আর কোনো প্রশ্ন নেই, কোনো কৌতূহল নেই। সে রোবটের মতো সোজা হয়ে বসে রইল। যানটি গিয়ে নামল বিস্মৃতি দ্বীপে। এখানকার গাছপালা সব সাদা, মাটি ধূসর। কোনো শব্দ নেই, বাতাসও যেন স্থির। তারা যান থেকে নামতেই দেখল সামনে একটা বিশাল দিঘি, যার জল আয়নার মতো স্থির। সেই দিঘির পারে বসে আছে এক বৃদ্ধা, যার চুলগুলো মাটির সাথে মিশে লতার মতো ছড়িয়ে আছে। বৃদ্ধা মুখ না তুলেই বললেন, যাকে হারিয়েছ তাকে পেতে এসেছ, নাকি যা পেয়েছ তা হারাতে এসেছ? বিশ্বজিৎ এগিয়ে গিয়ে বলল, মা, আমার বন্ধু আমাকে চিনতে পারছে না। ওর সব স্মৃতি ওই মণির সাথে পুড়ে গেছে। কোনো উপায় কি আছে? বৃদ্ধা এবার মাথা তুললেন। তার কোনো চোখ নেই, সেখানে শুধু দুটো ঘূর্ণি। তিনি বললেন, স্মৃতি কখনো পড়ে না, ওটা ছাই হয়ে বাতাসে মিশে থাকে। এই দিঘির নাম বিস্মৃতি দিঘি। এর গভীরে ডুব দিলে হারানো সব স্মৃতি খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু একটা শর্ত আছে, যে ডুব দেবে, সে যদি বন্ধুর স্মৃতি ফিরিয়ে আনতে চায়, তবে বিনিময়ে তার নিজের সবচেয়ে প্রিয় কোনো অনুভূতি উৎসর্গ করতে হবে। বিশ্বজিৎ জগন্নাথের দিকে তাকাল। জগন্নাথ তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। বিশ্বজিৎ বৃদ্ধাকে জিজ্ঞেস করল, প্রিয় অনুভূতি মানে? বৃদ্ধা হাসলেন, হয়তো তোমার সাহস, নয়তো তোমার হাসি, অথবা তোমার স্বপ্ন দেখার ক্ষমতা। তুমি কি রাজি? এরপর কি হবে? বিশ্বজিৎ কি পারবে নিজের কোনো অমূল্য অংশ বিসর্জন দিতে?